ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে রাতভর যৌথ বাহিনীর অভিযান চলছে, প্রতিস্থাপন স্থানীয়দের উচ্ছ্বাস। এখানে 12,000 ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এখনো পাথর প্রতিস্থাপন করা হচ্ছে, যেগুলা জব্দকৃত পাথর ছিল। জুলাই আন্দোলন দমন করতে পারলেই পুরস্কার দেয়া হয়, সরাসরি গুলির নির্দেশ। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় 13 পুলিশ কর্মকর্তার জবানবন্দি। জাতিসংঘের সহায়তা কমায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প নিয়ে উদ্বেগ। সেপ্টেম্বরের স্বাস্থ্যসেবা, ডিসেম্বরে খাদ্য সহায়তা বন্ধের আশঙ্কা। সরকারের কাছে শুকরিয়া জানাই, একদূরও যেন আর যেভাবে রেশনপত্র দেয় এভাবে যেন রাখি। এখন যা দে তাই জানো খাইবার জানো শুকরিয়া কি আর তোর হমাইলো তো কিনা আর কোন খাইবার আসছে না। জলবায়ু পরিবর্তনে নেত্রকোনায় কমেছে আউশ ধানের উৎপাদন, অর্জন হয়নি লক্ষ্যমাত্রা। পাহাড়ি এলাকায় আগাম রোপা আমন চাষে ব্যস্ত কৃষকরা। এবং ইসরায়েলি আগ্রাসনের মধ্যে তীব্র তাপপ্রবাহে গাজায় সীমাহীন দুর্ভোগ। বিদ্যুৎবিহীন 20 লাখ ফিলিস্তিনি, সংক্রমণ ঝুঁকিতে, জীবন নিয়ে শঙ্কা। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুটের সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। অবশেষে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন এলাকার লুট হওয়া পাথর উদ্ধারে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। উদ্ধার হওয়া পাথর পুনরায় প্রতিস্থাপনের কাজ শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা। রাতভর ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে মহাসড়কে তল্লাশি চালিয়ে বহু পাথরবাহী ট্রাক আটক করা হয়েছে। প্রশাসনের দাবি, পর্যটন কেন্দ্র রক্ষায় জড়িতদের আইনের আওতায় আনতে দৃঢ় প্রতিজ্ঞ তারা। গুলজার আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। বৃহস্পতিবার মধ্যরাত সিলেটের সাদা পাথর পর্যটন এলাকায় লুণ্ঠিত পাথর উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযানের শুরুতেই বিজিবি, পুলিশ, র্যাব ও উপজেলার প্রশাসনিক কর্মকর্তাদের তৎপরতায় ভোলাগঞ্জের কালাইরাগ এলাকায় জব্দ করা হয় 12,000 ঘনফুট পাথর। জব্দকৃত পাথর আবার নিজস্ব ব্যবস্থাপনায় সাথে সাথেই প্রতিস্থাপনের জন্য নিয়ে যাওয়া হয় সাদা পাথরে। বার্কি নৌকা করে পাথর শ্রমিকরা রাতভর চালায় এমন কার্যক্রম। স্যার নির্দেশে আমরা সবগুলা মাল স্পটে আনছি, আমরা মাঝিরা সব মিলিয়ে স্পটে আনতেছি। এই যে সাদা পাথর স্পট যেখানে আছে, আমরা এখানে পুনরায় পাথর ফালানোর জন্য সন্ধ্যার পর থেকে প্রতিস্থাপনের কাজ চলছে। এখানে নৌকা দিয়ে ওখানে নিয়ে ফালানো হচ্ছে। প্রশাসনিক এমন উদ্যোগে সামিল হয়েছেন স্থানীয়রাও। তারা বলছেন, অতীতে যা ঘটেছে সেটির যেন আর পুনরাবৃত্তি না হয়, সেজন্য প্রশাসনের সাথে থেকে সাদা পাথর রক্ষায় কাজ করবেন তারাও। যা হইবার তো হয়েই গেছে, এখন আর মনে করেন যে এই স্পটটা যাতে আর কোনো কিছু না হয়। 50+ যুবক সবাই আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এটা যেন চুরি না হয়। আর সবাই সম্মিলিতভাবে আগের মতন আমাদের যে ইয়েটা আছে এটা আমরা ফিরে পাবো। এদিকে মহাসড়কেও যাতে ট্রাকে করে লুণ্ঠন হওয়া পাথর না নিয়ে যেতে পারে, সেজন্য সিলেট ভোলাগঞ্জ সড়কে রাত 8টা থেকেই অভিযানে নামে সেনাবাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলে বিশেষ তল্লাশি। শুধু তাই নয়, প্রতিটি বোঝাইকৃত ট্রাকের পাথর নামিয়ে পরীক্ষা নিরীক্ষা চলে রাতভর। সেনাবাহিনী বলছে, লুট হওয়া পাথর উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চলমান থাকবে। সাদা পাথর ভোলাগঞ্জ এরিয়া থেকে যেসব অবৈধভাবে যেসব পাথর উত্তোলিত হয়ে পরবর্তীতে ক্রাশ হয়ে এবং এই এলসিকৃত পাথরের সাথে সংমিশ্রণ করে দেশের বিভিন্ন জায়গায় পরিবহন করা হয়, তো এই পাথরগুলিকে জব্দ করার জন্য আমরা মূলত এখানে এই চেকপোস্টই বসি। আর অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, ইতোমধ্যে চুরি হওয়া পাথর অন্য জায়গায় নিয়ে যাওয়ার প্রমাণও মিলেছে। তবে যে সকল পরিবহনে সাদা পাথর পাওয়া যাচ্ছে সেগুলো জব্দ করে অভিযান শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন তারা। 200 থেকে 250 ট্রাক এখানে হয়েছে, চেকিংয়ের জন্য রাখা হয়েছে। তো আমরা চেক করতেছি, আমরা ক্যাটাগরাইজ করতেছি যে যেটা হচ্ছে ভোলাগঞ্জের ওই ক্যাটাগরির কোনো পাথর বা ওইটার কোনো অংশবিশেষ এদিক দিয়ে সিলেটের বাইরে চলে যাচ্ছে কিনা। তবে শুধু পাথর উদ্ধার নয়, বরং এই লুটের সাথে যারাই জড়িত তদন্ত সাপেক্ষে তাদেরকেও দ্রুত আইনের আওতায় নিয়ে আসার কথা জানায় জেলা প্রশাসন।
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ছোট পরিসরে হলেও লুণ্ঠিত পাথর উদ্ধার করে প্রতিস্থাপনের কাজ শুরু করেছে প্রশাসন। এতে গিয়ে কিছুটা প্রশান্তির ছায়া খুঁজে পেয়েছেন স্থানীয়রা। তবে পাশাপাশি পর্যটক প্রেমীরা দাবি করছেন ভবিষ্যতে যাতে লুটেরাদের হাতে পড়ে এই জায়গা আর ক্ষতবিক্ষত না হয় সেই দিকে কঠোর নজরদারি রাখতে হবে প্রশাসনকে। গুলজার আহমেদ, এখন ভোলাগঞ্জ, সিলেট। গেল বছরের জুলাই আগস্টে প্রায় প্রতিদিন আন্দোলনরত ছাত্র জনতার উপর চাইনিজ রাইফেল চালানোর নির্দেশ দেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং তৎকালীন যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। যে দমন করতে পারবে জুলাই আন্দোলনে সেই পাবে পুরস্কার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ১৩ পুলিশ কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে এমনই তথ্য। এ নিয়ে আরও জানাচ্ছেন মশিউর অনিক। জুলাই আগস্টে সাধারণ জনতার উপরে গুলি চালিয়েছে পুলিশ, কখনো রাবার বুলেট, আবার কখনো চায়না রাইফেল। বন্দুক জবানবন্দিতে আরও উঠে এসেছে তারা পুরো শাহবাগ থানায় এসে ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের আন্দোলন দমনে গুলি করা সহ অন্যান্য বিষয়ে সরাসরি নির্দেশনা দিয়েছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোনো কারণ ছাড়াই সাউন্ড গ্রেনেড, গ্যাস গান ও শর্ট গান দিয়ে গুলি করার পাশাপাশি হুমকি দেন যারা গুলি চালাচ্ছিল না তাদেরকেও। এর আগেই ১৭ ও ১৮ জুলাই সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সকল অফিসারদের ছাত্র আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। এমনকি নিলিং পজিশনে গিয়ে চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দিতেন তিনি ঘোষণা দেন আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগকারীরা পাবেন অর্থ পুরস্কার। এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জবানবন্দি দিয়েছেন ৪২ জন, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ১৩ জন। এছাড়াও প্রতিদিনই বারবার ওয়্যারলেস বেতারে ডিএমপি কমিশনার নির্দেশনা দিতে থাকেন সর্বোচ্চ বল প্রয়োগের। এমন অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাক্ষীদের জবানবন্দিতে। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চাংখারপুলের শহীদ আনাদ সহ ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চলছে সাক্ষ্য গ্রহণ। এই মামলায় সাক্ষী মোট ৪২ জন, আর এই সাক্ষীদেরকে ব্যবহার করা হবে বিভিন্ন সময় চাংখারপুলের এই মামলাগুলোতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে। মশিউর অনিক, এখন, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য চলতি বছর জাতিসংঘ শরণার্থী সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক সহায়তার আহ্বান করা হয়েছিল ৪০০ থেকে ৬০০ মিলিয়ন ডলার, কিন্তু মিলেছে চাহিদার মাত্র ৩৫%। ফলে সেপ্টেম্বরে স্বাস্থ্যসেবা আর ডিসেম্বরে বন্ধ হয়ে যেতে পারে খাদ্য সহায়তা। এতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে। এ নিয়ে আরও জানাচ্ছেন মনতোষ বেদজ্ঞ।
2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস দমন পীড়ন থেকে প্রাণে বাঁচতে সীমান্ত অতিক্রম করে কক্সবাজারে আশ্রয় নেয় 7.5 লাখের বেশি রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও নোয়াখালীর ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা 13 লাখেরও বেশি। প্রায় 8 বছর ধরে তাদের খাদ্য, স্বাস্থ্য ও আশ্রয় ব্যবস্থার শত শত মিলিয়ন ডলার ব্যয় করছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে এবছর তহবিল ঘাটতি প্রায় 65%, বলছে জাতিসংঘ। বাংলাদেশের তরফ থেকে কিংবা জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে আমার মনে হয় এখন যেটি দায়িত্ব হওয়া উচিত যে মিনিমাম একটা সম্মানজনক জীবন ধারণের জন্য 12 লক্ষ মানুষের পাশে দাঁড়ানো উচিত। জাতিসংঘের প্রতিষ্ঠানগুলো থেকে যে অর্থ পায় তা গ্লোবাল রেসপন্স প্ল্যান বা জিআরপির অংশ। চলতি বছর $900 মিলিয়ন পরিকল্পনা সংশোধন করে 400 থেকে 600 মিলিয়নে কমিয়ে আনা হয়। এতে মিলেছে মাত্র 35% তহবিল। ফলে বন্ধ হচ্ছে স্কুল, হাসপাতালের কার্যক্রম, প্রোটেকশন সার্ভিসও। দাতা সংস্থাগুলো কিংবা দাতা দেশগুলো তাদের সেইভাবে ফান্ড রিলিজ করছে না হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটির জন্য, যার ফলে আপনারা নিশ্চয়ের মধ্যে জেনেছেন যে স্কুল যেগুলো চলতো বাচ্চাদের সেগুলো অনেকগুলোই বন্ধ এবং বিভিন্ন হাসপাতালে কার্যক্রম বন্ধ হয়েছে। এমনকি বিশ্ব খাদ্য কর্মসূচিরও অক্টোবরের পর আর কোনো কমিটমেন্ট নেই। তহবিল সংকটে স্বাস্থ্যসেবা বন্ধ হলে সেপ্টেম্বর থেকেই ক্যাম্পে চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়বে। আর ডিসেম্বরের পর খাদ্য সহায়তা বন্ধ হলে দেখা দিতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয়। আর যদি হাইট যদি আরা দিন ফেডা থেকে দিয়া তুই হামাবলে দিলে মাই বকুন সুডা হাটে কথা গাড়ি একজন যে কিল্লি দিরে ফেলাইবো তার হাইট বাবা দিবেলে ইনশাআল্লাহ তাআলা বহুত বেহতর হবো। হাইট যদি তোর ক্ষমা ফেলে দলে তার ফমাইন সাইন আছে এখন খাইতো না ভাই যে খানা যদি টংকিছ যাও দলে শুরু যাবো ঢাঁচু যাবে অন্যটা গ্রামে যাই কাস্টমার করতে জগর হইব। বাংলাদেশ সরকারের আছে মানে শুকরিয়া জানাই একদূর যেন মানে আর যেভাবে রেশন পত্র দে এভাবে যেন রাখে। এখন যা দে তার জানো খাইবার জানো শুকরিয়া তুই তোর হমাইলো তো কিনা আর তোমার খাইবার আছে না। আগামী 24 থেকে 26 আগস্ট কক্সবাজারে 3 দিনের এক সম্মেলন হওয়ার কথা রয়েছে, যার উদ্দেশ্য রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি ফেরানো। এরপর জাতিসংঘ নিউ ইয়র্কে এ নিয়ে একটি বিশেষ সম্মেলন করবে। এর আগে চলতি বছরের 14 মার্চ জাতিসংঘ মহাসচিব ক্যাম্পে এসে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হলে সংকট আরও ঘনীভূত হবে। তহবিল ঘাটতি দূর করতে দ্রুত পদক্ষেপ না নিলে বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবিরে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে বলেও আশঙ্কা তাদের। এখন কক্সবাজার। ময়মনসিংহে বিশেষ চাহিদা সম্পন্ন নারীদের হাতে তৈরি হচ্ছে নান্দনিক কারুপণ্য। চোখ জুড়ানো ডিজাইন এবং মানেও অনন্য হওয়া এসব পণ্য যাচ্ছে ফ্রান্স, জাপান, বেলজিয়াম সহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে। সরকারি পৃষ্ঠপোষকতা সহ কারখানা নির্মাণের জায়গা পেলে প্রতিবন্ধী নারীদের ব্যাপক কর্মসংস্থান তৈরির সুযোগ হবে বলে জানান সংশ্লিষ্টরা। তবে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জানান, প্রতিষ্ঠানের উন্নয়নে বিভিন্ন সহযোগিতা অব্যাহত আছে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের প্রতিবেদনে ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। জানি না সিরে ডই কখন এসেছি, প্রাণের মাঝে ডোলা দিয়েছি। তাঁতের সূক্ষ্ম বুননের ফাঁকে গুনগুন করে গাইছেন গান, হাসি ঠাট্টায় মাতিয়ে রাখেন চারপাশ। নেত্রকোনার সুসং দুর্গাপুরের রানীখংয়ের বাসিন্দা নপালি চাম্বুগং। ময়মনসিংহ নগরীর কাচিঝুলির জয়নুল রোডের পুরনো একটি বিল্ডিংয়ে প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থায় কার্পেট বুননের কাজ করেন এই তরুণী। জন্মের পর থেকেই পোলিওতে আক্রান্ত নপালির হতদরিদ্র পরিবার তাকে 13 বছর বয়সে রেখে যান এখানে। 35-এ পা রাখা নপালি এখন নিজে বুনেন নান্দনিক ডিজাইনের সব কার্পেট। কাজ শিখতে ভালো লাগছে, কাজ শিখছে আমি এখানে শিখে আমার নিজে পায়ে নিজে দাঁড়াইছে। আমি কার্পেটও করি, ফাঁকে আমি সেলাইও করি। আর আমার কাজ কার্পেট যে কাজ করি এটা দেশের বাইরে যায়। শুধু নপালি নয়, অনেকেই আছেন যারা কথা বলতে পারেন না, কেউ কানে শোনেন না, আবার কেউ জটিল রোগে আক্রান্ত। কিন্তু তাদের হাতেই তৈরি হচ্ছে চোখ ধাঁধানো বাহারি ডিজাইনের কার্পেট, মেয়েদের ব্যাগ সহ কারুপণ্য। ঝুট, পুরনো কাপড়, রিসাইকেল সুতা সহ বিভিন্ন উপকরণ দিয়ে এইসব পণ্য তৈরি করা হয়।
2020 সালে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার নিবন্ধন নেওয়া হয়। এরপর 2022 সাল থেকে প্রতিবন্ধী নারী শেফালী আক্তারের হাত ধরে 5 থেকে 6 জন নারীকে নিয়ে পথচলা শুরু হয় এই প্রতিষ্ঠানটির। বিভিন্ন বিষয়ে প্রতিবন্ধীদের সেলাই, কম্পিউটার প্রশিক্ষণ ও অন্যান্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে এই সংস্থা। এছাড়া প্রজাপতি ক্রাফট নামে রয়েছে তাদের নিজস্ব শোরুম। সেখানে বিক্রি হয় তৈরি পুতুল, কার্পেট, মোমবাতি সহ বিভিন্ন জিনিসপত্র। এসব পণ্য যাচ্ছে বেলজিয়াম, ফ্রান্স, জাপান সহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে। রক্ত লাগে আমার 3 মাস পরে রক্ত লাগে। পরে চিকিৎসা কি একটু সমস্যা ছিল, পরে এখানে এসে কাজ কইরা ওখানে আমি রক্ত নিজের চিকিৎসা নিজেই করতে পারি। বাসায় বসে ছিলাম, চলতে পারতাম না। 18 সাল থেকে আসে এখানে কাজ শিখছি। সরকার আর একটু দিলে আমরা আরো চলতে পারতাম। মানভেদে এক একটি কার্পেট 2000 থেকে 20,000 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। এছাড়া পুতুল, শিকে, আঁকা ছবি, পাটের তৈরি ব্যাগের দাম 300 থেকে 1000 টাকার মধ্যে। অনলাইনের মাধ্যমে নিজস্ব ওয়েবসাইট থেকে পণ্যের বিভিন্ন ডিজাইনের ক্যাটালগ পাঠানো হয় বায়ারদের কাছে। বায়ারদের পছন্দ হলে অর্ডার কনফার্ম করে প্রতিষ্ঠানটি। তবে ভবনের বেহাল অবস্থার কারণে ভারী বৃষ্টিতে নষ্ট হয় মূল্যবান মালামাল। কিছু ব্যবস্থাপনা আমাদের অবকাঠামোর জন্য, এরপরে কিছু কাঁচামালের দাম বাড়ছে, বিভিন্ন কারণে আমাদের দেখা যাচ্ছে যে আমরা মালগুলো ওইভাবে দেশের বাইরে পাঠাতে পারছি না, বা আমাদের যাদের অনেক পরিমাণে চাহিদা আছে, হিউজ পরিমাণে চায় যখন বায়াররা, তখন সেগুলো আমাদের ক্যান্সেল করতে হয়। এদিকে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জানান, সমাজের অসচ্ছল বিশেষ চাহিদা সম্পন্নদের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প চলমান আছে। এছাড়া প্রতিষ্ঠানটির খোঁজ নিয়ে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। তাদের এই কাজের কাছে আমাদের সহযোগিতা সবসময় থাকবে। কি ধরনের আরও হেল্প প্রয়োজন সেগুলো যদি তারা আমাদেরকে জানায়, আমরা হয়তো আমাদের থেকে যেতটুকু দেওয়া দরকার আমরা অবশ্যই তাদেরকে হেল্প করব। প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থায় বর্তমানে 250 জন সদস্য রয়েছে, যাদের সবাই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। আলু, পেঁয়াজ, আদা, রসুন, তেল সহ বেশিরভাগ খাদ্যপণ্যের দাম এখনও কিছুটা বাড়তি। সপ্তাহ ব্যবধানে 5 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজ, আদা ও আটার দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালীর কলাপাড়া পৌর বাজার থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, আপনি জানাবেন নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম কেমন দেখছেন, আর দাম বাড়ার ফলে ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন? হ্যাঁ অ্যানি, আসলে এখানে যে মুদি যে পণ্য রয়েছে, খাদ্যপণ্য, সেগুলো কিন্তু কিছুটা দরদাম স্বাভাবিক রয়েছে। তবে দাম বেড়েছে পেঁয়াজের। প্রতি কেজি পেঁয়াজ 75 টাকা করে বিক্রি হচ্ছে। এখানে প্রতি কেজিতে 1 সপ্তাহ ব্যবধানে বেড়েছে 10 টাকা। এছাড়া আদা বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকা প্রতি কেজি। এখানে প্রতি কেজিতে বেড়েছে 15 টাকা। এছাড়া আটা, প্যাকেটজাত আটা সেগুলো বিক্রি হচ্ছে 45 টাকা, প্রতি কেজিতে বেড়েছে 5 টাকা। এছাড়া যে অন্য অন্য খাদ্যপণ্য রয়েছে, যেমন রসুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা, এটি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। এছাড়া সয়াবিন তেল, খোলা সয়াবিন তেল, সেগুলো বিক্রি হচ্ছে 170 থেকে 185 টাকা প্রতি লিটার। এছাড়া বোতলজাত যে সয়াবিন তেল বিক্রি হচ্ছে 190 টাকা। এছাড়া হলুদ বিক্রি হচ্ছে, গোটা হলুদ আস্তা, সেগুলো বিক্রি হচ্ছে 240 টাকা প্রতি কেজি। এছাড়া গুঁড়ো যে হলুদের গুঁড়ো রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি 280 থেকে 320 টাকা। এছাড়া চিনি বিক্রি হচ্ছে 105 টাকা। এখানে প্রতি কেজিতে 5 টাকা দাম কমেছে, এমনটি নিশ্চিত করছে এখানকার ব্যবসায়ীরা। এছাড়া মসুরি ডাল বিক্রি হচ্ছে 100 টাকা প্রতি কেজি, অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এছাড়া লবণ, মোটা যে লবণ রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি 30 টাকা। এছাড়া খাবার লবণ বিক্রি হচ্ছে 40 টাকা প্রতি কেজি। তো এখানকার যে ক্রেতা, তারা বলছে যে এ সকল পণ্যের দাম যে রয়েছে, সেগুলো কিন্তু যে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের জন্য কেনাকাটার জন্য একটু কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। এবং বিক্রেতারা বলছে যে এখানে যে পণ্য
পরিবহন, বিভিন্ন মোকাম থেকে এখানে পণ্য পরিবহনের যে খরচ, সে খরচ সহ অন্যান্য খরচ নিয়ে পণ্যের দাম কিছুটা বাড়ছে এবং কমছে। আর কিছুদিন পরে হয়তো দাম আরো কমবে এমনটি প্রত্যাশা ক্রেতা এবং বিক্রেতাদের। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীর বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। নেত্রকোনায় কমছে আউশের উৎপাদন। জলবায়ু পরিবর্তন আর চাষাবাদে প্রয়োজনীয় উপকরণের অভাবে আউশ চাষে নিরুৎসাহিত হচ্ছেন কৃষক। ফলে প্রতি বছরই লক্ষ্যমাত্রার চেয়েও কম উৎপাদন হচ্ছে এই ফসল। তবে পাহাড়ি এলাকায় আগাম রোপা আমন চাষ শুরু করেছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে আউশের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনায় বিনামূল্যে সার ও বীজ সহায়তা দেওয়া হচ্ছে। রিফাত আহমেদ রাসেলের তথ্য ছবিতে প্রতিবেদন। নেত্রকোনায় আবাদকৃত প্রধান শস্যই হল ধান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে বছরে প্রায় ৬,০০০ কোটি টাকার ধান উৎপাদন হয় এই জেলায়। স্থানীয় চাহিদা মিটিয়ে যা সরবরাহ করা হয় অন্যান্য জেলায়। তবে দিন দিন কমছে আউশের উৎপাদন। বড় ফসল ঘরে তোলার পর সদর উপজেলার অধিকাংশ উঁচু জমি ৩ মাসের বেশি সময় অনাবাদি থাকে। বর্ষার পানিতে মাঠ চাষের উপযোগী হলেও কৃষকের দেখা নেই। একসময় এসব জমিতে আউশের আবাদ হলেও বীজ আর ফসল কম হওয়ায় আউশ আবাদে অনাগ্রহী কৃষক। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে অনাবৃষ্টি ও অতিবৃষ্টির প্রভাব পড়েছে চাষে। ফলে চলতি বছর জেলায় আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ১,৮৫০ হেক্টর থাকলেও অর্জিত হয়েছে ১,৬৭২ হেক্টর, যা গেল বছরের চেয়ে ২০০ হেক্টর কম। ৩ ফসল করতে গেলে আপনার এক কান দেওয়া হইব আর এক কান দেবো আর এক কান দেবো, কিন্তু 2 ফসলের মতো 3 ফসল হইতো না, হন হইতো না, বুঝলেন? হ্যাঁ, এটা হবে না, কারণ মাটিরও তো একটা শক্তির প্রয়োগ আছে। বৃষ্টিপাত কমে গেছে, আবহাওয়া পরিবর্তন হয়ে যা, অনেক সময় পানি থাকে না, শুকায় যা জমি, এই কারণে জন্য আউশ চাষটা আস্তে আস্তে কমে গেছে। 3টা ফসল করতাম, এখন 2টা ফসল আমরা চলতেছে আর কি। এখন কোনো সময় পানি পাওয়া যাইতেছে না, আমরা 2 ফসলই করতেছি বেশিরভাগ আর কি। তবে জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় আউশের পরিবর্তে আমন ধান আবাদকে প্রাধান্য দিচ্ছেন কৃষকরা। দুর্গাপুর ও কলমাকান্দায় আগাম রূপা আমন চাষ শুরু করেছেন তারা। আমন ঘরে তোলার পর বোরোর আগেই সরিষা আবাদের আশা কৃষকের। আউশ ধান করলে আমাদের পাহাড়ি এলাকা যত পশু পাখি আছে, আয়ারা, এই চড়ুই পাখি, বাবুই পাখি, এইসব পাখি আছে, আয়ারা সব ধান খায়ালা। এদিকে আউশের উৎপাদন বাড়াতে প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ, যার অংশ হিসাবে বিনামূল্যে সার ও বীজ পাচ্ছে কৃষকরা। যেখানে আমাদের উপযোগিতা ভালো আছে সেখানে যাতে আমরা এটা করতে পারি, তার জন্য আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি এবং সরকার থেকেও আউশ আবাদি ফসলের উপর প্রণোদনা প্রোগ্রামের মাধ্যমে আমরা কৃষকদেরকে বিনামূল্যে বীজ এবং সার সহায়তা দিয়ে যাচ্ছি, যাতে আমরা এই ফসলটির আবাদ কৃষক পর্যায়ে বাড়াতে পারি। চলতি বছর নেত্রকোনায় ১,৬৭২ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে, যেখান থেকে ২০ কোটি টাকার বেশি ফসল উৎপাদনের প্রত্যাশা কৃষি বিভাগের। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। দুটি সংযোগ সড়কের অভাবে আলোর মুখ দেখছে না বরগুনার তালতলী উপজেলার পর্যটন ও কৃষি অর্থনীতির অপার সম্ভাবনা। এ কারণে পায়রায় চালু হচ্ছে না তালতলীর সঙ্গে বরগুনা সদরের ফেরি চলাচল। এতে উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য দাম পাচ্ছে না কৃষক, ব্যাহত হচ্ছে পর্যটন বাণিজ্য। জিয়াদ মাহমুদের প্রতিবেদন, ছবি তুলেছেন SM সিফাত। সাগর, নদী আর সবুজে ঘেরা বরগুনার তালতলী। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, ট্যাংরাগিরি ইকো পার্ক, রাখাইন পাড়া ও নিড্ডার চর সহ পর্যটনের নানা অনুষঙ্গের উপস্থিতি পর্যটকদের হাতছানি দেয়। রয়েছে কৃষি ও মৎস্য ভিত্তিক বাণিজ্যেরও বিশাল সম্ভাবনা। তবে সদরের সাথে সরাসরি ফেরি যোগাযোগ না থাকায় সকল সম্ভাবনা আটকে আছে। ফেরি চলাচল ব্যবস্থা থাকতো তাহলে আমরা এখান থেকে বাসে সরাসরি তালতলীতে যেতে পারতাম। এলজিডির যে কর্তৃপক্ষ রয়েছে তাদের গাফলতি রয়েছে, তাদের গাফলতির কারণে কিন্তু আজকের এই রাস্তাটি বন্ধ এবং অকেজ হয়ে রয়েছেন। আমাদের খেয়ায় 50 করে 100 টাকা দিতে হয় প্রতিদিন। যোগাযোগ ব্যবস্থায় যদি একটি ফেরি থাকে তাহলে বরগুনার সাথে তালতলীর একটা বন্ধন তৈরি হবে এবং এই ক্ষেত্রে তালতলীর মান উন্নয়ন হবে।
জেলা প্রশাসন বলছে তালতলী থেকে বগি পর্যন্ত নির্মাণাধীন সড়ক ও পায়রা নদীর দুপারে সংযোগ সড়ক নির্মাণ হলেই চালু হবে ফেরি চলাচল। অন্যদিকে বরাবরের মতোই বরাদ্দ পেলে সড়ক নির্মাণের কথা জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা। তালতলী বগি রাস্তাটির কাজ এখন চলমান রয়েছে। আগে শুরুর দিকে কাজের অগ্রগতি কম ছিল, এখন যেহেতু বর্ষা মৌসুম চলছে এবং বর্ষাটা খুব ভারী বর্ষা ছিল, যে কারণে কাজের অগ্রগতি ব্যাহত হয়েছে। কাজটা আমরা আশা করছি যে আগামী শুকনা মৌসুম অর্থাৎ ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ করা যাবে। আর কি চালিত তলি বগি ফেরিঘাট সেটি আসলে ওই পারে আমাদের প্রায় 1.5 কিলোমিটারের মতো রাস্তা, যেটা সংযোগ সড়ক আর কি, যেটা লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি বাস্তবায়ন করবে এলজিডির মাধ্যমে। তো সেটি আসলে এখনও শুরু হয়নি এবং সম্পন্ন করতে পারিনি। ওইটা যদি আমরা শুরু করতে পারি, অর্থাৎ এই সংযোগ সড়কের কাজটি যদি আমরা সম্পন্ন করতে পারি, তাহলে আমরা খুব দ্রুত ফেরি চলাচল করতে পারব। তালতলীর মানুষের আশা, সড়কের কাজ দ্রুত শেষ হওয়ার পাশাপাশি চালু হবে বহুল প্রত্যাশিত ফেরি চলাচল। আর ফেরি চালু হলেই বদলে যাবে এই অঞ্চলের যোগাযোগ ও উন্নয়নের চিত্র। পর্যটন ছাড়াও স্বাস্থ্য, শিক্ষা ও ব্যবসা বাণিজ্যে আসবে নতুন মাত্রা। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা। আর্থিক সংকট ও পারিবারিক কলহে হতাশাগ্রস্ত হয়ে আত্মহননের পথ বেছে নিচ্ছেন অনেক রেমিটেন্স যোদ্ধা। শুধু গেল 1 বছরে আমিরাতে এভাবে মারা গেছেন 32 প্রবাসী বাংলাদেশি। এ অবস্থায় পারিবারিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো ছাড়াও বিদেশ যাত্রায় উচ্চ সুদের ঋণ না নিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ সুবিধা গ্রহণের পরামর্শ দিলেন রাষ্ট্রদূত। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। এক বুক আশা নিয়ে সোনার হরিণ ধরতে বিদেশে পাড়ি জমান বহু বাংলাদেশি। এর জন্য উচ্চ সুদে ঋণও নিয়ে থাকেন কেউ কেউ। একসঙ্গে ঋণের বোঝা ও পরিবারের চাহিদা মেটাতে হিমশিম অবস্থা অনেকের। চাপ সামলাতে না পারায় ঘিরে ধরে হতাশা, বিষণ্ণতায় একসময় মনের অজান্তেই বেছে নেন আত্মহননের পথ। সংযুক্ত আরব আমিরাতে গেল বছর 30 জনের বেশি প্রবাসী বাংলাদেশি আত্মহত্যা করেছেন। এর জন্য মানসিক চাপ, প্রতারণার শিকার, সম্পর্কে টানাপোড়েন, বিচ্ছেদ, পারিবারিক চাপকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। অনেকেরই এরকম হয়েছে যে তারা লোন করে এখানে এসেছে, সেই লোনের টাকা শোধ করতে পারছে না, সেই চাপটা পরিবারকে নিতে হচ্ছে এবং পরিবার আবার সেই চাপটা বিদেশে তার ছেলেকে বা তার স্বামীকে দিচ্ছে। এই চাপ নিতে না পেরে হয়তো সে আত্মহননের পথ বেছে নিচ্ছে। দূতাবাসের শ্রম উইং জানায়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বীমা চুক্তি অনুযায়ী মৃত্যুজনিত বেনিফিট 10 লাখ টাকা, আর বীমার ঝুঁকি গ্রহণের 6 মাসের মধ্যে এমন পরিণতি হলে ওই প্রবাসী বীমার সুবিধা বঞ্চিত হবেন। প্রথমবারের মতো যারা প্রবাসী কল্যাণ কার্ডের আওতায় অথবা আমাদের যে বিএমইটি ক্লিয়ারেন্স এটা নিয়ে যারা আসে তারা এই বীমার অন্তর্ভুক্ত হচ্ছে। এক্সিস্টিং যে লেবাররা আছে ইতোমধ্যে লেবার মার্কেটে, তারা নতুন করে হতে পারছে না। এটা নতুন যারা আসছে বিদেশে তারা এই বীমা সুবিধাটি পাচ্ছে। ভবিষ্যতে হয়তো হতে পারে এটা আরো এক্সটেনশন হবে। বিদেশ যাত্রায় উচ্চ সুদের ঋণ নেওয়া থেকে বিরত থাকলে আত্মহত্যার প্রবণতা কমে আসবে বলে মনে করছেন রাষ্ট্রদূত। প্রয়োজনে প্রবাসী কল্যাণ ব্যাংকের অভিবাসী ঋণ সুবিধা গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি। যখনই একটা সুদের মধ্যে সে ঢুকে যাচ্ছে, তখনই তার মধ্যে একটা অসম্ভব প্রেশার পড়ে যায় এবং বিদেশে আসা মাত্র যে তার ভাগ্য খুলে যাবে এবং সাথে সাথে সে টাকার পাহাড় গড়ে তুলবে, এমন গ্যারান্টি তো তাকে কেউ দিচ্ছে না। কাজে এটা পরিহার করার চেষ্টা করতে হবে। তবে নিতান্তই যদি এমন হয় যে সব প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, অল্প কিছু টাকার জন্য তার বিদেশ যাওয়া আটকে গেছে, সেক্ষেত্রেও একটা অল্টারনেটিভ অবশ্যই সরকারের একটা মেকানিজমও আছে, প্রবাসী কল্যাণ ব্যাংকের দ্বারস্থ হতে পারে। অনেক প্রবাসী মনে করছেন সংকটকালীন সময়ে পারিবারিক সহযোগিতা প্রবাসীদের মনোবল বাড়াতে পারে। প্রান্তিক প্রবাসীদের সঙ্গে অপেক্ষাকৃত ভালো অবস্থানে থাকা প্রবাসীদের মতবিনিময় ও সাংস্কৃতিক সম্পর্ক তৈরি করা গেলেও বাড়বে সচেতনতা, কমে আসবে আত্মহননের পথ বেছে নেওয়ার প্রবণতাও। কামরুল হাসান জনি, এখন, সংযুক্ত আরব আমিরাত। বাস্তুচ্যুত গাজাবাসীর দুর্ভোগ আরও বাড়িয়েছে তীব্র তাপপ্রবাহ। বিদ্যুৎহীন অবস্থায় গ্রীষ্মের তাপে সংগ্রাম করছেন অন্তত 20 লাখ ফিলিস্তিনি। অসুস্থ হয়ে পড়ছে শিশু থেকে বৃদ্ধ সবাই। সংক্রমণের ঝুঁকিতে ইসরায়েলি হামলায় আহত ও দগ্ধ রোগীরা, এছাড়া জীবন নিয়ে শঙ্কিত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স এবং শ্বাসকষ্টের রোগীরা। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত।
ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী তাঁবুর বাসিন্দা গাজার লাখ লাখ মানুষ। খাদ্য, সুপেয় পানি, চিকিৎসা সামগ্রী ও জ্বালানি সংকটের মধ্যে তীব্র তাপপ্রবাহ দুর্ভোগের মাত্রা বাড়িয়েছে কয়েক গুণ। অসহনীয় গরমে দিশেহারা অনেক শিশু, আবার অনেক উপায় না পেয়ে সাগরের লোনা পানিতে ঝাঁপ দিচ্ছে একটু প্রশান্তির খোঁজে। এতে করে গরম থেকে মুক্তি তো মিলছেই না, উল্টো পেটে সংক্রমণ এবং গায়ে ফুসকুড়ি সহ আক্রান্ত হচ্ছে নানা ধরনের চর্মরোগে। وشايف الشوب كيف أولادي طول نهارهم في الرمل وصار معاهم। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমকে উত্তপ্ত চুলার সঙ্গেও তুলনা করছেন কেউ কেউ। আবার অনেক গাজাবাসী বলছেন, কাটা ক্ষততে লবণের ছিটা দিলে যে যন্ত্রণা হয়, গরমে বালিতে বসবাস করে সেই কষ্ট ভোগ করছেন তারা। রাতেও গা জুড়ানোর কোনো উপায় নেই। এই অবস্থায় জীবন ঝুঁকিতে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টের রোগীরা। والله وهذا اقسم بالله يعني شوف كيف دايخ خي مرمي من الشوق. الظهريه بروح بنام على شط البحر على الرمل وفي الليل بقعد يصرخ كمان مش بس الظهر الشوق. في الشارع عشان معاي ضغط وسكر رفة قلب انخنقت الليل من الخيمه وطلعت والله هي قعدت هنا। ইসরায়েলি গণহত্যা ও ধ্বংসযজ্ঞের মধ্যে জলবায়ুর ক্ষতিকর প্রভাবে ধুঁকছেন অনেক আহত গাজাবাসীও। বর্বর হামলায় ঝলসে যাওয়া রোগীদের ব্যথা আরও অসহনীয় করে তুলছে গরম আবহ। ঘামে ভিজে ক্ষত শুকাতে যেমন সময় লাগছে, তেমনি ঝুঁকি বাড়ছে সংক্রমণের। بسبب الصيف يعني بسبب الشوب، قلت انا لو في السقعه انا بتألمش في الليل، باخذ علاجي وبنام. وهذا حامي على اجري كتير، يعني كل شويه بدي امزق الجلد عشان انا بس اقدر اني احك اني اريح। এমন তীব্র গরম ও মানবিক সংকটে একদিকে ধুঁকছেন গাজা উপত্যকার অন্তত 20 লাখ ফিলিস্তিনি, অথচ একই সময় শীতাতপ নিয়ন্ত্রিত ঘর কিংবা সাগরসহ পানির উৎসগুলোতে হেসে খেলে বেড়াচ্ছে ইসরায়েলিরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। আগামী 31 আগস্ট বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার। বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন সহ অভিবাসন, বাণিজ্য, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে। সফরে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। গেল মে মাসে বাংলাদেশ সফরে আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসি। এ সময় দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বাংলাদেশ সফরের আগ্রহের বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান। মানব পাচার রোধে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ইতালি। 2028-এর নির্বাচনের আগে বিশ্বের সামনে 4 স্তরের সুরক্ষা ব্যবস্থা সহ উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাজির করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী 3 বছরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নে খরচ হবে $175 বিলিয়ন মার্কিন ডলার। ট্রাম্পের এই গোল্ডেন ডোম প্রকল্পটি বাস্তবায়ন করবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়া বা চীনের মতো দূরবর্তী দেশের হামলা প্রতিহত করতে সক্ষম, এমনটাই দাবি হোয়াইট হাউসের। সতীর্থ কর্মকার জানাচ্ছেন বিস্তারিত। ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনা থেকে শুরু করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ কিংবা ইরান ইসরায়েল সংঘাত, বর্তমান সময়ে যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে হামলা পাল্টা হামলার বেশিরভাগই আকাশসীমায় সীমাবদ্ধ। তাই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা ঠেকাতে বারবারই আলোচনায় আসছে বিভিন্ন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নতুন এবং আরও উচ্চ ক্ষমতার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম নির্মাণের কাজ হাতে নিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে 2028 সালের মধ্যে 4 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা সহ এই গোল্ডেন ডোম হাজির করতে চায় তারা। গেল সপ্তাহে অ্যালাবামায় 3000 অস্ত্র নির্মাতা ও বিশেষজ্ঞদের সামনে হাজির করা হয় নতুন গোল্ডেন ডোমের পরিকল্পনা। ট্রাম্পের ড্রিম প্রজেক্ট গোল্ডেন ডোমে 4টি স্তর থাকবে, যার একটি সরাসরি সংযুক্ত থাকবে স্যাটেলাইটের সঙ্গে, বাকি 3টি যুক্ত থাকবে স্থলভাগে। তবে নতুন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কি ধরনের লঞ্চার, ইন্টারসেপ্টর বা গ্রাউন্ড সিস্টেম ব্যবহার করা হবে তা এখনও প্রকাশ করা হয়নি। গোল্ডেন ডোমের বিশেষত্ব হচ্ছে এর বুস্ট ফেস মোড। বিশেষ এই ব্যবস্থায় বায়ুমণ্ডলের মধ্যে
মধ্যে দিয়ে ধীর গতিতে আসা ও দৃষ্টিগোচর হয় না এমন ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব। পাশাপাশি এর স্পেস বেসড ইন্টারসেপ্টরগুলো অন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে দ্রুততম সময়ে মিসাইল কিংবা ড্রোন ধ্বংস করতে সক্ষম। প্রথম দিকে ইসরায়েলের আয়রন ডোম ডিফেন্স সিস্টেমের আদলে গোল্ডেন ডোম তৈরি করতে চেয়েছিল পেন্টাগন। তবে গেল জুনে দেখা গেছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে একাধিকবার ব্যর্থ হয়েছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বার্তা সংস্থা রয়টার্সের দাবি, আধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ঝুঁকি থেকে বাঁচতেই গোল্ডেন ডোমকে আরও বেশি আধুনিকায়নের পরিকল্পনা হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন। 100-র বেশি স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত নতুন এই গোল্ডেন ডোম রাশিয়া কিংবা চীনের মতো দূরবর্তী দেশের হামলা প্রতিহত করতেও সক্ষম হবে, এমন দাবি করছে হোয়াইট হাউস। গেল মাসে পাশ হওয়া ট্রাম্পের কর ছাড় ও সরকারি ব্যয় সংক্রান্ত বিলের আওতায় গোল্ডেন ডোম নির্মাণের জন্য $25 বিলিয়ন বরাদ্দের সিদ্ধান্ত এসেছে কংগ্রেস থেকে। এছাড়া প্রেসিডেন্সিয়াল বাজেটের আওতায় আরও $45 বিলিয়ন খরচ হবে এই প্রকল্পে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। দক্ষিণ ইতালির ল্যাম্পাদুসা দ্বীপের উপকূলে নৌকা ডুবে অন্তত 26 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। ডুবে যাওয়া নৌকা থেকে 4 নারী সহ জীবিত উদ্ধার করা হয় 60 জনকে। দেশটির কোস্টগার্ড জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে তারা। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR জানিয়েছে, নৌকাটিতে অন্তত 100 যাত্রী ছিল। অবৈধভাবে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের অন্যতম জনপ্রিয় রুট ইতালির এই ল্যাম্পাদুসা উপকূল। বিশেষ করে আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করতে গিয়ে প্রায় এই দুর্ঘটনায় প্রাণ হারান বহু অভিবাসন প্রত্যাশী। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে পাড়ি দিতে গিয়ে মারা গেছেন 6 শতাধিক মানুষ। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ টিকিট নিশ্চিত করার কঠিন চ্যালেঞ্জ এখন বাংলাদেশের সামনে। বাহরাইনের প্রস্তুতি ক্যাম্প সহ দলে থাকা 4 বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলের মধ্যে জায়ান আহমেদ, তানিল শালিক অংশ নিলেও ফাহমিদুল ইসলাম ও কিউবা মিচেলকে নিয়ে রয়েছে শঙ্কা। বাকিটা জানাবেন শরীফ রোশন। একের পর এক ইতিহাস গড়ে সাফল্যের জোয়ারে ভাসছে দেশের নারী ফুটবল দল। কি বয়সভিত্তিক, কি জাতীয় দল। এশিয়ান কাপ বাছাই পর্বের মঞ্চে জয়ের গৌরব লেখার হুড়োহুড়ি নারী ফুটবলারদের। এবার পালা দেশের পুরুষ ফুটবলের। তবে জাতীয় দল নয়, অনূর্ধ্ব 23 দলের সামনে সুযোগ আফিদা সাগরিকাদের পর এশিয়ান কাপের টিকিট কেটে ইতিহাস রচনার। নারীদের এমন টানা সাফল্য একদিকে যেমন অনুপ্রেরণা যোগাচ্ছে জয়ান তপুদের, অন্যদিকে পুরুষ ফুটবলে ভালো করার চ্যালেঞ্জও রয়েছে। এমনটাই মনে করেন দলের ডিফেন্ডার শাকিল আহাদ তপু। মেয়েরা ডে বাই ডে উন্নতি করতেছে, তো আমরাও চেষ্টা করবো যে কিভাবে আমরাও ইমপ্রুভ করতে পারি। তখন দেখেন আপনি যে আমরাও আসতেছি, কিন্তু একটা ভালো একটা দিকে যাচ্ছি। ভিয়েতনামে আসরের প্রস্তুতি নিতে বাহরাইনে 12 দিনের মতো ক্যাম্প করবে বাংলাদেশ। খেলবে 2টি প্রস্তুতি ম্যাচও। তবে দলের 4 বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের মধ্যে জায়ান আহমেদ, তানিল শালিককে সফরে নিশ্চিত করা গেলেও ইংল্যান্ড প্রবাসী খেলোয়াড় কিউবা মিচেল এবং ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের যোগ দেয়া নিয়ে রয়েছে শঙ্কা। ফুটবল একটা জিনিসের খেলা না, যায় শুধু আমি অ্যাটাকিং খেললেই চলবে। ফুটবলে প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করতে হয়। এরপর যে অপোনেন্টের সাথে খেলবো তারা কীভাবে খেলে ওভাবে আমাদের স্ট্র্যাটেজি সেট করবো। 2টা প্রীতি ম্যাচ খেললে আমাদের টিমের যে একটা কমিউনিকেশন, কম্বাইন্ড, এটাও মনে করেন যে তৈরি হবে। কারণ অনেকেই তো নতুন আসছে, তা ওদের সাথে তো ওইভাবে আমাদের ম্যাচ খেলা হয়নি, তো ওইটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হবে। এদিকে জাতীয় দলের প্রধান কোচ হ্যাবিয়ার ক্যাবরেরা অনূর্ধ্ব 23 দলের সঙ্গে যুক্ত না থেকেও মাথা ঘামান বলে অভিযোগ রয়েছে। তবে সে বিষয়টি পরিষ্কার করেছেন দলের কোচ সাইফুল বারী টিটু। অক্টোবরে 2টা ইম্পর্টেন্ট ম্যাচ হংকংয়ের সাথে এবং সিনিয়র ন্যাশনাল টিমের বেশ কিছু প্লেয়ার এখানে আছে। সো আমরা ওই গেম মডেলটা ঠিক রাখার জন্যই আমরা কাজ করছি। যেহেতু হ্যাভিয়ার অনেকদিন ধরে ন্যাশনাল টিমে কাজ করছে, সো তার গেম মডেলটা এখানে আসাটা এমন কোনো অবাক হওয়ার ব্যাপার না, যেহেতু হংকংয়ের ম্যাচটাও আমাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে বাহরাইনের উদ্দেশ্যে উড়াল দিবে ফুটবলাররা। সেখান থেকে 26 আগস্ট দেশে ফিরে কয়েকদিনের ব্যবধানে ভিয়েতনামের ফ্লাইট ধরবে সাইফুল বারী টিটুর শিষ্যরা। শরীফ রওশন, এখন ঢাকা। বিশ্বখ্যাত ফুটবল একাডেমি বার্সেলোনার লা মাসিয়ায় 2 বছর আগে যোগ দিয়েছেন বাংলাদেশের শায়ান সালাম। শিখছেন ফুটবলের বিভিন্ন কৌশল। দক্ষতা বাড়িয়ে মেসি, নেইমার, রোনালদোর মতো ফুটবলারদেরও ছাড়িয়ে যেতে চান ছোট্ট এই শায়ান। শরীফ হাসান রওশনের আরও একটি প্রতিবেদন।
Un día, algunos de estos niños y niñas বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে ফুটবল একাডেমি। তবে ফুটবল ইতিহাসে সবচেয়ে বিখ্যাত একাডেমি কোনটা? সম্ভবত বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি। কারণ এই একাডেমি থেকেই শুধু যুগে যুগে বার্সেলোনার সেরা ফুটবলাররাই উঠে আসেননি। আন্দ্রে ইনিয়েস্তা, লিওনেল মেসি, জাভি হার্নান্দেজের মতো ফুটবলাররা গড়েছেন ইতিহাস, দীর্ঘ সময় রাজ করছেন বর্তমান ফুটবল বিশ্ব। বিখ্যাত স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার সেই যুব একাডেমিতে 2 বছর ধরে ফুটবল শিখছেন বাংলাদেশের শায়ান সালাম। স্বপ্ন দেখেন মেসি, রোনালদোর মতো বিশ্ব সেরা হওয়ার। এজ ক্যাটাগরি লাইক ওদের আন্ডার 9 ম্যাচ খেলায়, আর আমাদের বয়সের জন্য ক্লাব টেব আছে, আর লিগ ম্যাচেস আছে আমাদের বয়সে। বা এখানে তো আমি যা জানি নাই, আর ওখানে আমার মনে হয় আরেকটু ইন্টেন্স। ও তো এখনো 15-এ পা দেয়নি। আশা করি আমরা আগামী দিন যদি আমাদের 15 জাতীয় দল হয় সেখানে ওরা কল করব, কিংবা আরও যদি কেউ থাকে তাদেরও কল করব। স্পেনে পরিবারের সঙ্গে থাকা শায়ান কয়েকদিনের জন্য বাংলাদেশে এসেছেন ঘুরতে। সেই সুযোগে বাবার ক্লাব মোহামেডানে দিয়েছেন উকি। দেশের ফুটবল নিয়ে জানিয়েছেন নিজের ইচ্ছের কথা। কান্ট্রি টিমের জন্য, বাংলাদেশের জন্য খেলতে চাই, আর হলো ক্লাবের জন্য, বার্সার জন্য খেলতে চাই। আগামীতে সে যেন পরিপক্ক হয়ে বাংলাদেশের ন্যাশনাল টিমে জাতীয় দলে খেলতে পারে, এটাই আমাদের আশা। বাংলাদেশের জার্সি একদিন গায়ে জড়িয়ে ছিনিয়ে আনবেন না জেতা সব ট্রফি, এই আশাই কিশোর শায়ানের। শরীফ রাউশন, এখন ঢাকা। শেষ করবো এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে রাতভর যৌথ বাহিনীর অভিযান, চলছে প্রতিস্থাপন, স্থানীয়দের উচ্ছ্বাস। এখানে 12,000 ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এখনো পাথর প্রতিস্থাপন করা হচ্ছে, যেগুলা জব্দকৃত পাথর ছিল। জুলাই আন্দোলন দমন করতে পারলে পুরস্কার দেওয়া হয় সরাসরি গুলির নির্দেশ, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় 13 পুলিশ কর্মকর্তার জবানবন্দি। জাতিসংঘের সহায়তা কমায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প নিয়ে উদ্বেগ, সেপ্টেম্বরে স্বাস্থ্যসেবা, ডিসেম্বরে খাদ্য সহায়তা বন্ধের আশঙ্কা। সরকারের আছে মানে সুপুরি আছে নাই একদূর যে মানে আর যেভাবে রেশনপত্র দেয় এভাবে যেন রাখি এখন যা দে তাই জানো খাইবার জানো সুপুরিয়া তুই এত সমাইলে তো কিনা আর কোন খাবার আসিস না। জলবায়ু পরিবর্তনে নেত্রকোনায় কমেছে আউশ ধানের উৎপাদন, অর্জন হয়নি লক্ষ্যমাত্রা, পাহাড়ি এলাকায় আগাম রোপা আমন চাষে ব্যস্ত কৃষকরা। এবং ইসরায়েলি আগ্রাসনের মধ্যে তীব্র তাপপ্রবাহে গাজায় সীমাহীন দুর্ভোগ, বিদ্যুৎবিহীন 20 লাখ ফিলিস্তিনি, সংক্রমণ ঝুঁকিতে জীবন নিয়ে শঙ্কা। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।